নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আরও একবার বিশিষ্ট জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্রখ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, স্বর্ণ পদকপ্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল, যিনি ইতিমধ্যেই জ্যোতিষ বিক্রমাদিত্য, শ্রী মহর্ষি বেদব্যাস সহ নানা পুরস্কারে পুরস্কৃত ও সম্মানিত। এছাড়াও দাদা পেয়েছেন রাজস্থান মেওয়ার থেকে অন্তর্দেশীয় ডক্টরেট, ফ্লোরিডা ইউএস থেকে আন্তর্জাতিক স্তরের ডিগ্রি কিন্তু কমপ্লিট করে ফেলেছেন। তার সাথে 2025 সালের রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার অলরেডি কিন্তু দাদার ঝুলিতে এসে উপস্থিত রয়েছেন। তো চলুন আরও একবার আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নিচ্ছি ডক্টর অভিজিৎ ঘোষালকে, যিনি আপনার আমার সকলের ভালোর জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছেন। দাদা, অনেক অনেক স্বাগত আজকের এই প্রোগ্রামে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল। আজকে প্রোগ্রামটা শুরু করার আগে যেটা না বলে শুরুটা করতে পারছি না, সেটা হচ্ছে কিছুদিন আগে কাশ্মীরে যে হত্যালীলা চললো, মানে উগ্রপন্থীদের দ্বারা যে হত্যালীলা চললো, যারা যারা এফেক্টেড তাদের পরিবারের প্রতি বেদনা জানিয়ে আমি আজকে আমার এই প্রোগ্রামটা শুরু করব। তো ব্যাপার হচ্ছে একজন আরেকজনকে যে আমরা এই মেরে দিচ্ছি, অবলীলায় মেরে দিচ্ছি। কোনো ধর্ম শেখায় না যে তার সামনের জনকে, কোনো ধর্ম শেখায় না, সেটা হিন্দু ধর্ম হোক, সেটা মুসলিম ধর্ম হোক, কোনো ধর্ম শেখায় না যে অপরকে মেরে তোমার ধর্মকে তুমি বড়োভাবে প্রতিষ্ঠা করো। ধর্ম মানুষের ভালোর জন্য সৃষ্টি হয়েছিল, ধর্ম সৃষ্টি হয়েছিল মানুষকে রক্ষা করার জন্য, আর সেই ধর্মকে হাতিয়ার করেই আমরা আজকে মানুষের অনিষ্ট সাধন করছি। এটা খুব দুঃখের ব্যাপার। আগামী ভবিষ্যৎ আমাদের কি হতে চলেছে বা কি হবে সে সম্বন্ধে আমরা হয়তো ওয়াকিবহাল নয়। তবে আমি সকল বিশ্ববাসীকে এইটা আবেদন করব যে ধর্মের দোহাই দিয়ে এই হানাহানি বন্ধ করুন। আমরা সবাই মানুষ, দিনের শেষে আমাদের সবাইকার গায়ে লাল রক্ত বইছে, দিনের শেষে আমরা সবাই ঈশ্বরের সৃষ্ট জীব। তো চলুন সবসময় আলোর দিকে এগোই, এই অন্ধকার পথ থেকে আমরা বেরিয়ে আসি। একদমই আজকে সমব্যথী হয়ে এবং সকলের জন্য সমবেদনা জানিয়ে আজকে আমরা শুরু করছি দাদা লাইভ ফোন ইন অনুষ্ঠান। দাদা, আজকে যেটা আমাদের জানার বিষয় রয়েছে সেটা হচ্ছে সামনেই অমাবস্যা এবং তারপরেই অক্ষয় তৃতীয়া আসছে। তো নক্ষত্র অনুযায়ী জাতকদের যদি একটু জোটকটা একটু বিচার আগে প্রথমে আমি এই আগামী যে রবিবার অমাবস্যা আছে, আমি বারবার বলি জ্যোতিষশাস্ত্র মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার একটা পদ্ধতি। ভালো জ্যোতিষী একজনকে অন্ধকারময় জীবন থেকে আলোকময় জীবনে নিয়ে যেতে পারে। কর্মণ্যে বাধিকার আসতে মাফলেষু কদাচন, কর্মই শেষ কথা, বা কর্মর সঙ্গে ধর্মও দরকার, যেটাকে বলা হয় ভাগ্য। সেই ভাগ্য যাতে আপনাদের ঠিকঠাকভাবে আপনারা ইউটিলিটি করতে পারেন। একটা রান্না করতে গেলে তার প্রত্যেকটা মশলাকে ঠিকঠাক পরিমাণে দেওয়ারও একটা ব্যাপার থাকে। সুতরাং আপনাদের গ্রহগত যে জায়গাগুলো আছে সেগুলোকে আরও উচ্চতর পজিশানে নিয়ে যাওয়ার জন্য, যাতে আপনারা ভালো থেকে ভালো পজিশানে যেতে পারেন, তার জন্যই জ্যোতিষ। তো আগামী রবিবার আমার যে ধামসিয়ায় ঝন্টি শীতলাকালী আশ্রম আছে, সেখানে বহু ভক্তের সমাগম হবে। প্রচুর ভক্তের যে গ্রহগত দোষ সেগুলো কাটানো হবে। নবগ্রহের বিশেষ হোম পূজা পাঠ হবে, মায়ের সারাদিন ব্যাপী বিশেষ পূজা পাঠ হবে। এবং আমি বারবার বলি, আমাদের এনসেস্টাররা যেগুলো আমাকে শিখিয়ে গেছে, যেগুলো আমরা তথ্যগতভাবে পেয়েছি, যেগুলো আমরা লিখিতভাবে পেয়েছি, সেই সমস্ত জিনিসকে পাথেয় করে, সেই সমস্ত জিনিসকে আমরা ঠিকঠাকভাবে মেনে চলে যদি ঠিকভাবে এগোতে পারি, একজন জ্যোতিষ সাধারণ পাবলিককে অনেক বেশি সুরাহা দিতে পারবে এবং আলোক থেকে আলোকতর পথে নিয়ে যেতে পারবে। তো এরপরে বলি অক্ষয় তৃতীয়াটা কী, অক্ষয় তৃতীয়ার সিগনিফিকেন্সটা কী। অক্ষয় তৃতীয়া হচ্ছে এমন একটা দিন যে দিনে আপনি যে কোনো নতুন কাজ শুরু করতে পারেন এবং তার জন্য আলাদাভাবে কোনো নির্দিষ্ট সময় বা তিথি দেখার প্রয়োজন নেই। অক্ষয় তৃতীয়াটা এমন একটা দিন। অক্ষয় তৃতীয়া কীভাবে হয়? অক্ষয় তৃতীয়া হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া।
বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াকে বলা হয় অক্ষয় তৃতীয়া। তো এই অক্ষয় তৃতীয়ার সিগনিফিকেন্সগুলো কী কী, অক্ষয় তৃতীয়া কেন হয়, কী জন্য হয়? অক্ষয় তৃতীয়ায় দেখবেন সমস্ত জায়গায় নতুন দোকান পুজো হয়। কিসের আরাধনা হয়? লক্ষ্মী গণেশের আরাধনা হয়। কিসের আরাধনা হয়? কুবের দেবের আরাধনা হয়। কেন হয়? অক্ষয় শব্দের অর্থ কী? অক্ষয় শব্দের অর্থ হচ্ছে যার কোনো ক্ষয় হয় না, তাকেই আমরা বলি অক্ষয়, মানে যেটা ইমমর্টাল, সেটাকে বলা হয় অক্ষয়। তো এই অক্ষয় তৃতীয়ার প্রচলন কিভাবে এসেছিল? অক্ষয় তৃতীয়ার প্রচলন কথিত আছে মহাভারতে শ্রীকৃষ্ণ অজ্ঞাতবাসের সময় মানে দ্রৌপদীর হাতে একটি মাটির পাত্র দিয়েছিলেন, এবং সেই পাত্রের গুরুত্ব কী ছিল? সেই পাত্রে উনি বলেছিলেন যে এই পাত্রটা তোমার কাছে রাখো এবং এতে কোনো দিন অন্নের অভাব তোমাদের হবে না, যখনই চাইবে এই পাত্র তোমাদের অন্ন যোগান করবে, মানে অন্নের অক্ষয়তা তোমাদের মধ্যে থাকবে। তো সেই সিগনিফিকেন্সটা এর আছে, যে কারণে সেই দিন থেকে এই দিনটা একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর কীভাবে গুরুত্বপূর্ণ? অক্ষয় তৃতীয়ার দিন কথিত আছে যে মহাভারত রচনা শুরু হয়েছিল। মহাভারত যে আমাদের যে কাব্যগ্রন্থ, সেটা রচনা শুরু হয়েছিল, মানে মহা যে গ্রন্থ আছে সেটা রচনা শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। দাদা আমরা আলোচনায় আরও একবার আসবো, আপনাদেরকে জানিয়ে রাখি যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9836019619 91407408 এই নাম্বারে। এছাড়া দাদার চেম্বার রয়েছে ধামসিয়া ঝন্টি শীতলাকালী আশ্রমে, ঘোষালপাড়া জলার ধারে, এবং পাঁচলা ধামসিয়া ইন্ডিয়ান ব্যাংকের থেকে ঠিক 5 মিনিট দূরত্বের মধ্যেই কিন্তু দাদার চেম্বার রয়েছে। আর আপনারা জানেন প্রতি অমাবস্যায় কিন্তু দাদা ভক্তদের গ্রহদোষ নিবারণের জন্য একটি পূজা পাঠ করে থাকেন, এবং সেই জন্যই কিন্তু আরও এই রবিবার যে অমাবস্যাটি আসতে চলেছে এই রবিবারও কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাবেন ভক্তবৃন্দদের জন্য গ্রহ নিবারণ করার জন্য, পূজা পার্বণ করার জন্য। যারা নিজেদের গ্রহদোষ কাটাতে চাইছেন তারা অবশ্যই আশ্রমে আসুন এবং দাদার পূজা পাঠের অংশগ্রহণ করুন। দাদা আমরা আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে, হ্যাঁ নাম বলবেন, কে বলছেন? সঞ্জয় দাস। সঞ্জয় দাস, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে। আচ্ছা, নিজের জন্ম তারিখ? 11/9/1982। জন্মস্থান? সকাল 8:20 হুগলি। সকাল 8:20 হুগলি। বলুন কি জানবেন? আমার মানে ব্যবসা চলবে কি চলবে না ওইটাই আমি জানতে চাই। আর একবার বলবেন, আপনি টিভির ভলিউমটা একটু মিউট করে দিন। জন্ম সময়টা দাদা একবার বলবেন। সকাল 8:20। বলছি আপনি টিভির ভলিউমটা মিউট করে দিয়ে একটু বলুন। হ্যাঁ মিউট করে দিন। হ্যাঁ বলুন, একটাই প্রশ্ন করবেন, কি জানতে চাইছেন? আমি ব্যবসা করতে চাইছি, আমার ব্যবসাটা আমার পক্ষে সম্ভব কি সম্ভব না। আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দেখি, ভালো লাগে, প্রথমে ভালো লাগে, আর তোমাদের লাইভ পাই আজকে লাইভটা কি ভালো লাগছে। আচ্ছা আপনি কি শুনতে থাকুন, আপনি করতে পারেন তাহলে আমি বহু উপকৃত হব। বলছি আপনার কিসের ব্যবসা? করতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ আমি ওটাই বলছি, শুনুন শুনুন, আমি একটুখানি বলি। আমি বলছি যে কোনো সাজানো গোছানোর ব্যবসা, মানে প্রসাধনী, কাপড়, যা দিয়ে মানুষ সাজগোজ করে, ঠিক আছে, সেরকম ধরনের যে কোনো ব্যবসা আপনি করতে পারেন। ঘর সাজাবার ব্যবসা, কি বলছি বুঝতে পেরেছেন? মানে কাপড়ের ব্যবসা যদি আপনি করেন একদম নির্দ্বিধায় করুন, খুব ভালো চলবে। বুঝতে পেরেছেন? ভালো থাকবেন। দাদা যেটা বলছেন আপনি মহাভারত রচনা করা হয়েছিল, এই দিনে মহাভারত রচনা করা হয়েছিল। আর কি বলছে আমাদের শ্রীকৃষ্ণ বলছেন গীতায় যে ধর্ম রক্ষা করার জন্য আমি সম্ভাবানী যুগে যুগে, তো আমি প্রতিটা যুগে অবতার নেব। তো পরশুরাম অবতার যে এসছিলেন, মানে উনি শ্রীকৃষ্ণের অবতার বা নারায়ণের অবতার, ষষ্ঠ অবতার পরশুরাম, রামের পরের অবতার। তো পরশুরাম অবতার যে অবতার রূপে এসছিলেন শ্রী নারায়ণ, তা উনি এই অক্ষয় তৃতীয়ার দিন তিনি ধরায় এসছিলেন। আর কি সিগনিফিকেন্স আছে? ভাগীরথ যখন তার কুলকে উদ্ধার করার জন্য গঙ্গাকে ধরিত্রীতে এনেছিলেন বা পৃথিবীতে এনেছিলেন, সেই দিনটাও ছিল অক্ষয় তৃতীয়া। তো পতিত পাবনী গঙ্গা আমাদের পুণ্য করার জন্য ওই অক্ষয় তৃতীয়ার দিনই উনি ধরায় এসেছিলেন। তো
তো অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো কাজ আপনি যে কোনোভাবে শুরু করলে এটা আপনার পক্ষে শুভময় হবে। অক্ষয় তৃতীয়ায় কী কী করণীয় নয়, চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার দিন যদি নিরামিষ ভোজন করতে পারেন, সকালে উঠে শুদ্ধভাবে স্নান করে, স্নানটা কী দিয়ে করবেন, জলের মধ্যে একটুখানি কেশরের একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, দিলে তারপরে চানটা করবেন, একটু কেশর আর একটু হলুদ গুঁড়ো, তাতে দেখবেন আপনাদের যে মানে নেগেটিভিটি সেগুলো কেটে যাবে। অক্ষয় তৃতীয়ার দিন আর কি করবেন, অক্ষয় তৃতীয়ার দিন আপনারা বাজার থেকে কটা জিনিস যদি কিনতে পারেন খুব ভালো হয়। স্বর্ণ এমন একটা ধাতু যেটাকে বলা হয় ঈশ্বরের ধাতু, তো যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন এই স্বর্ণ ধাতু কিনতে পারেন তাহলে আপনাদের সুখ সমৃদ্ধি সৌভাগ্য এগুলো বৃদ্ধি পাবে। আর কি কিনবেন, যদি কারোর এখন তো মানে স্বর্ণের যা বাজারের দাম হয়তো সবাইকার পক্ষে কেনা সম্ভব হবে না, কী কী কিনতে পারেন আপনারা একটু দেখবেন, ওই যে হলুদ সরিষা এই দিনকে কিনতে পারেন স্বর্ণের বিকল্প হিসেবে। আর কি কিনবেন, বাড়ির নেগেটিভিটি দূরী করার জন্য মানে যেটাকে বলা হয় সি সল্ট অর্থে সামুদ্রিক লবণ কিনে আপনারা ওই দিন ঘরটা ওই মানে জলে ওই লবণটা মিশিয়ে আপনাদের ঘরটা ওই দিনকে মানে পুঁছবেন আর কি, তাতে হবে কি আপনাদের ঘরের মধ্যে যে নেগেটিভিটি সেটা কেটে যাবে। আর কি কিনবেন, যদি পারেন 5টা কড়ি একটা লাল কাপড়ে মুড়ে তার উপরে একটু সিন্দুর দান করে মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। অক্ষয় তৃতীয়ার আর একটা সিগনিফিকেন্স হচ্ছে যে এই দিনকে ব্রহ্মা আর দেবাদিদেব মহাদেবের বরে কুবেরদেবকে আপনারা সকলেই জানেন যে উনি স্বর্গের যে মানে সম্পদ আছে তার হচ্ছে দ্বাররক্ষী, তো কুবেরদেবের আন্ডারেই স্বর্গের সমস্ত ধন বা সম্পদ থাকে। তো কুবেরদেব এই অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু ওই স্বর্গের মানে সম্পদের দ্বাররক্ষী হিসেবে নিয়োজিত হয়েছিলেন। আর সেন্স কি, এই যে কুবের হচ্ছে আপনাদের জানেন সম্পদের দেবতা, তাহলে অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি নতুন ব্যবসা শুরু করতে পারেন, আপনারা নতুন কেনাকাটি করলে করতে পারেন, নতুন প্লট কিনলে কিনতে পারেন, যেটাই কিনবেন বা যেটাই করবেন সেটা আপনাদের জন্য অক্ষয় হবে। আর কি কিনতে পারেন আপনারা, একটু কটন কিনবেন, আর মাটির পাত্র কিনবেন, এমন একটা পাত্র কিনবেন যাতে আপনারা ওই একটা মাটির পাত্র, এটা সবচেয়ে বড় একটা টোটকা আজকের জন্য বলি যে অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা পারেন একটা মাটির পাত্র কিনবেন এবং সেই পাত্রটি কোনো অন্ন দ্বারা পরিপূর্ণ করে কোনো কিছু। অক্ষয় তৃতীয়ার দিন আরেকটা স্পেশাল জিনিস, এটা অনেকে জানে না হয়তো, যে ঈশ্বর যখন সৃষ্টি করছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন জব সৃষ্টি হয়। জব আমরা যে জানি ধান গাম যেটাকে বার্লি বলা হয়, যে জব, এই জবটা অক্ষয় তৃতীয়ার দিন সৃষ্টি হয়। তো এই দিনকে যেটা করবেন যে জব দিয়ে, যদি জব আপনাদের কোথাও মানে থাকে আর কি, এই জব দিয়ে আপনারা ঈশ্বরের একটু পুজো করবেন, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ঈশ্বরের চরণে একটা মাটির পাত্রে কিছুটা জব দান করবেন। আর যদি কোনো সাধারণ পাবলিককে হয়, কোনো মন্দিরে হয়, কোনো গরিব ব্রাহ্মণকে হয় বা বয়স্ক ব্রাহ্মণকে হয়, তাদের এই একটা মৃত্তিকাপূর্ণ অন্ন তাদের এই দিনকে আপনারা দান করবেন। অক্ষয় তৃতীয়ার শব্দের অর্থ হচ্ছে এই দিনকে আপনারা যেটাই করবেন সেটাই আপনাদের জন্য অক্ষয় হয়ে থাকবে। তাহলে আপনারা যদি ধর্ম করেন সেটা আপনাদের জন্য অক্ষয় থাকবে, যদি আপনারা পুণ্য করেন সেটা আপনাদের জন্য অক্ষয় হয়ে থাকবে। আর কি থাকবে, যদি আপনারা দান করেন, বলছে দানে দুর্গতি খণ্ডায়, যখন আপনারা দান করবেন দেখবেন অন্যান্য প্রভিন্সে অনেক সিস্টেম আছে, প্রত্যেকটা প্রভিন্সে প্রত্যেকটা লোকের দানের একটা মর্ম আছে। তারা একটা নির্দিষ্ট ইনকাম যে করে তারা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দান করে, মন্দিরে দান করে, গরিব দুঃখীকে দান করে, অন্ন দান করে। তো এই দানে বলছে দুর্গতি খণ্ডায়, কলিতে দানে দুর্গতি খণ্ডায়। তো এই কলি যুগে আমরা যখন বাস করছি, তো আপনারা যতটা ইনকাম করছেন আপনাদের বলা হচ্ছে না যে তার একদম সিংহভাগ আপনারা দান করুন, যতটা পারবেন, যতটা আপনাদের ক্রাইটেরিয়ার মধ্যে আসবে। সাধারণ যারা না খেতে পাওয়া লোক, যারা গরিব দুঃখী, যাদের প্রকৃত নিড আছে, যারা প্রকৃত মানে চায় যে কিছু তাদের পাওনা আছে আর কি, তাদের পাওয়ার যোগ্য, তো সেই জায়গায় তাদের কিছু আপনারা দান করতে পারেন। একদম দাদা, আমরা আবারও আলোচনায় আসবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি মেটানা থেকে সুমন দেব। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে, নিজের জন্ম তারিখ বলুন। 13/1/1988। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে সকাল 8টা 20।
সকাল 8:20। জন্মস্থান বলবেন। জন্মস্থান মেচেদা। মেচেদা। দাদার প্রোগ্রাম দেখেন? কেমন লাগছে দাদার প্রোগ্রাম? ভালো লাগে। আচ্ছা, কি জানবেন বলুন। আমার নিজের ক্যারিয়ার বিষয়ে জানতে। হ্যাঁ, যে কোনো একটা প্রশ্ন করুন, কেরিয়ার তো অনেকটা বড়, তো ঠিক একটা প্রশ্ন করুন। মানে আমার এখন সময়টা খুবই খারাপ চলছে, যে কাজ করছি কোনোটা কাজে সাকসেসফুল হতে পারছি না। মানে কাজে সাকসেস চাইছেন, তাই তো? হ্যাঁ, একদম, শুনতে থাকুন আপনি। যাই হোক, আমি যে জায়গায় আমার যে মন্দির বা আশ্রম আছে তা থেকে মেচেদা খুব একটা দূর নয়। একদমই দাদার। তো আমি বারবার বলি যে একটা প্রবলেম হয়ে আছে এই বছরটা, না এই বছরটা বারবার বলছি তোমার আয়ের ব্যাপারে স্থিরতার ক্ষেত্রে একটু অস্থিরতা আসবে। হ্যাঁ, কি বললাম বুঝতে পেরেছো? এই বছরটার জন্য প্রবলেম, না হলে এই বছরটাই পুরো যাবে না সামনের বছরটাও খারাপ যাবে? না, এই বছরটাই বিশেষভাবে খারাপ যাবে। ঠিক আছে, সামনের বছর এ বছরের থেকে ভালো যাবে। বুঝতে পেরেছো? তার জন্য কিন্তু আপনাকে একটু প্রতিকার করতে হবে এবং অবশ্যই কিন্তু দাদার চেম্বারে এসে আপনাকে নিজেকে দেখাতে হবে এবং কিভাবে উন্নতি করবেন তার পথটা জেনে নিতে হবে আচ্ছা, দাদার কাছ থেকে। আর একটা জিনিস বলে দিই, মানে এটা বিশেষভাবে কোনো ইনভেস্টমেন্টের আগে মানে 10 বার চিন্তা করে ইনভেস্টমেন্টটা করবে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট মার যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, বুঝতে পেরেছো? ঠিক আছে। নতুন কিছু ইনভেস্টমেন্টের আগে খুব ভালোভাবে দেখে শুনে তারপর ইনভেস্টমেন্টটা করা উচিত। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। নমস্কার, অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9836019619 এই নম্বরে, 9143074028 এই নম্বরে। এছাড়া দাদার চেম্বার রয়েছে ধামসিয়া ঝন্টি শীতলা কালী আশ্রমে, ঘোষালপাড়ায় জলার ধারে, পাঁচলা ধামসিয়া ইন্ডিয়ান ব্যাংকের থেকে ঠিক 5 মিনিট হাঁটা পথে এদিক। এছাড়াও কিন্তু সোমবার দিন কিন্তু দক্ষিণেশ্বরে দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা অবধি দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এই রবিবার অমাবস্যা উপলক্ষে কিন্তু দাদা ভক্তদের জন্য গ্রহদোষ নিবারণের যে পুজো করে থাকেন আশ্রমে, সেই পুজো কিন্তু দাদা আবারও করবেন এবং এই যে পুজো হবে সেই অনুষ্ঠানে কিন্তু আপনারা অংশগ্রহণ করতেই পারেন। তো আপনাদের নিজেদের জীবনকে যদি বদলাতে চান, নিজের প্রিয়জনের যদি জীবনটা বদলাতে চান, উন্নতি করতে চান সব বাধা কাটিয়ে, তার জন্য কিন্তু ডক্টর অভিজিৎ ঘোষাল। ডক্টর অভিজিৎ ঘোষাল মানেই কিন্তু আমার আপনার সকলের একটা নির্ভরযোগ্য জায়গা। আপনারা অনেকেই জানেন কিংবা অনেকেই গেছেন অনেক জ্যোতিষীর কাছে, সেখান থেকে উপকৃত হননি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু ডক্টর অভিজিৎ ঘোষাল। ডক্টর অভিজিৎ ঘোষাল মানেই কিন্তু আপনার আমার সকলের জন্য একটা অত্যন্ত নির্ভরযোগ্য জায়গা। সঠিক প্রেডিকশনের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিয়ে তবেই নিজের জীবনকে এগিয়ে নিয়ে যান। নিজের জীবনকে কি করে এগিয়ে নিয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু আপনার হাতেই রয়েছেন, আর তার জন্য একমাত্র ঠিকানা ডক্টর অভিজিৎ ঘোষাল। তো দাদা, আমরা যে আলোচনায় আমরা আসছিলাম সেটা যেটা আপনারা বলছিলেন আর কি, অন্নদানের মধ্যে দিয়ে। তো অন্নদানের মধ্যে দিয়ে আমি বলি, আপনারা ওই দিনকে যদি অন্নদান কারোকে করতে পারেন, তার যে পুণ্য সেটা আপনাদের জন্য অক্ষয় হবে এবং তার পজিটিভিটি আপনারা পাবেন। তো বারবার বলি আমি, শাস্ত্রে কি বলছে যে অসতমা সৎগমায় তমসমা জ্যোতির্গময়, যে অসৎ থেকে মা আমাদের সৎ করো আর আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো। তো আমরা আরও অন্ধকারে নিমজ্জিত হচ্ছি, যত আমরা নিজেদের উন্নত জীব বলে প্রতিষ্ঠা করছি যে আমরা সর্বজ্ঞ, আমরা সর্বজ্ঞানী। যত আমরা এআই এর যুগে ঢুকছি তত আমরা কিন্তু একে অপরের ক্ষতির লীলায়, ক্ষতির চিন্তাভাবনায় মেতে উঠছে। বারবার বলছি, এই যে জ্যোতিষ সাবজেক্ট, এটা খুব পজিটিভ সাবজেক্ট, ভালো সাবজেক্ট। আমি বিগত কয়েকদিনের আমার একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই লাস্ট যে আমার কাছে কিছু ফোন আসছে না, ফোন এসেই প্রথম তাদের কথা হচ্ছে, দাদা বশীকরণ হবে, দাদা অমুককে ছেড়ে দিয়েছি, অমুকটা পাওয়া যাবে। হ্যাঁ, এবং আমি যখন বললাম যে আমি তাদের যখন বলছি যে এই জিনিসগুলো এতটা সহজ নয়, এর মধ্যে অনেক ক্রাইটেরিয়া আছে এবং যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হয়। কলিতে বিশেষ করে আগে দেখতে হবে যে আপনার গ্রহের চার্টের পজিশান কি, সেই অনুযায়ী আপনার বশীকরণ হবে কি হবে না সেটা ধার্য হবে। দাদা, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। বাগুইহাটি থেকে। মেয়ের নামটা বলবেন? মেয়ের নামটা বলবেন, আর একটু টিভির ভলিউমটা একটু অফ করে দিন। হ্যাঁ, একটু ভলিউমটা অফ করে দিন ম্যাডাম। হ্যাঁ, মেয়ের নামটা বলুন। ঈশিতা দে, তাই তো? ঈশিতা দেব। আচ্ছা,
ঈশিতার জন্ম সময় 14 নভেম্বর 1997 দুপুর 1:07 কলকাতা। 14ই নভেম্বর, তাই তো? আচ্ছা, 14ই নভেম্বর 1997 1997 দুপুর 1:07 দুপুর 1:07। আচ্ছা, জন্মস্থান কলকাতা। কলকাতা। বলুন কি জানবেন, একটাই প্রশ্ন করবেন। কেরিয়ার নিয়ে। দাদার প্রোগ্রাম দেখেন? মাঝে মধ্যেই দেখা হয়। আচ্ছা, কেমন লাগছে দাদার প্রোগ্রাম? ভালো লাগে। শুনতে থাকুন আপনি। মেয়ের কেরিয়ার সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেয়ের রাশি লগ্ন জানেন? মেয়ে, মেষ রাশি? একটু জোরে আনসার হ্যাঁ, করবেন। মেষ রাশি, কুম্ভ লগ্ন, এটা জানি। কুম্ভ লগ্ন, ঠিক আছে। তো মেয়ের প্রথম কথা বলি, লগ্নে কেতু আছে। ও সবাইকার সঙ্গে খুব ভালো করে মিশতে পারে না? বুঝতে? পারে, আপনার মেয়ে কি সকলের সাথে ভালো করে মিশতে পারে? মানে ওর গ্রহণযোগ্যতা আছে সেটা বলছি। বন্ধু-বান্ধব মোটামুটি আছে। আচ্ছা, এর প্রবলেম হয়ে আছে সপ্তমে রাহু, ঠিক আছে। আর কেরিয়ারের ব্যাপারে জানতে চাইলেন, কেরিয়ারের জায়গাটা খুব একটা ভালো নয়। কেরিয়ারের ও একটা ভালো জ্যোতিষীকে দিয়ে না, ওর টেকনিক্যাল লাইনের ওকে টেকনিক্যাল লাইন নিয়ে কিছু চিন্তা ভাবনা করছে? না না, ও সরকারি যদি পরীক্ষা দেয় তাহলে সরকারি পরীক্ষায় ওর প্রশাসনিক জায়গায় চান্স আছে এবং প্রবল চান্স আছে, ঠিক আছে। সরকারি জায়গায় প্রবল চান্স আছে, প্রশাসনিকভাবে পরীক্ষাগুলো দিতে পারেন, যেগুলো প্রশাসনিক পরীক্ষা। কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো দিচ্ছে। হ্যাঁ, মানে প্রশাসনিক পরীক্ষাগুলো হ্যাঁ, দিতে দাদা বলুন, সেটাই বলছেন, আপনি একটু শুনতে থাকুন। ঠিক আছে। বুঝতে পারলেন? প্রশাসনিক পরীক্ষাগুলো ওকে দিতে বলতে থাকুন। কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো। হ্যাঁ দাদা হ্যাঁ, সেটাই বলছেন, আপনি শুনতে পাচ্ছেন? আমি বুঝতে পারছি। আপনি টিভির ভলিউমটা মিউট করে দিয়ে শুনুন ম্যাডাম। হ্যাঁ, আমি বুঝতে পারছি। একদম একদম শুনুন, দাদা বলছে। বলছি ওর যে চান্সেস আছে সেটা হচ্ছে কোনো একটা ভালো জ্যোতিষীকে দিয়ে ওর রবির প্রতিকার, বৃহস্পতির প্রতিকারটা করিয়ে দেবেন। ওর মানে প্রশাসনিক কোনো পদে চাকরি পাওয়ার একটা যোগ আছে, কিন্তু সেটা আফটার রবির প্রতিকার এবং বৃহস্পতির প্রতিকারের পর। এই 25 সালের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে? 25 সালে হওয়ার চান্স কম। আর তার জন্যই কিন্তু ম্যাডাম একটু দাদার চেম্বারে এসে ওর একটু প্রতিকার করিয়ে নিতে হবে, যাতে ও জীবনে একটু আরো অনেক উন্নতি করতে পারে। অনেক ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। তো বলি, আমি বারবার বলছি, ফোনটা অফ করো। তো বারবার বলছি যে আমার কাছে এই বিগত কদিন ধরে এই ফোনগুলো আসছে, যে প্রথমেই জিজ্ঞেস করছে দাদা বশীকরণ হবে কি হবে না। তো আমি বলি, মানে দ্যাট ইজ নট এ ম্যাটার অফ জোক। এত সহজে সব কিছু ধার্য করাটা কোনো জ্যোতিষের পক্ষেও সম্ভব না। এবং জ্যোতিষরা যেভাবে কি বলে দিচ্ছে যে সব কিছু হয়ে যাবে, সেটা হয় না। তো তাতে যারা ঠিকঠাক জ্যোতিষ, তাদের ওপরেও তাদের ব্যুৎপত্তি এবং তাদের ক্রেডিবিলিটি নিয়ে অনেক কোশ্চেন এসে যাচ্ছে। তো আমরা যারা মানে ঠিকঠাকভাবে জ্যোতিষটাকে করতে চাই, আমরা চেষ্টা করি যাতে এই জ্যোতিষটা আলোই দেয়, এটা থেকে যেন অন্ধকার স্প্রেড আউট না হয়। আর দয়া করে এই সমস্ত কিছু হয়ে যাবে এইগুলো বলাটা বন্ধ করা উচিত। তো আজকে মনে হয় সময় একদমই শেষ। দেখা হবে আবারও আপনাদের সাথে আগামী পর্বে। অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন।